উন্নয়নশীল দেশ একটা বিশেষ অবস্থান। উন্নয়নশীল দেশের পূর্ববর্তী অবস্থানটা হচ্ছে আমাদের দেশের নাম, যেটাকে আমরা সহজে বলি দরিদ্র দেশ, বা আরেকটা ভাষায় বলা হয় এলডিসি বা লিস্ট ডেভেলপড কান্ট্রি। সো লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে উন্নয়নশীল দেশে হওয়ার জন্য কিছু শর্ত আছে। কেন এই শর্তগুলো রাখা হয়? কারণ উন্নয়নশীল হবার পর আমাদের একটা ইকুয়াল মার্কেট অ্যান্ড ট্রেড কম্পিটিশনে গ্লোবালি জয়েন করতে হয়। তখন কিন্তু আমাদের আর সুযোগটা থাকে না বিশেষ কিছু সুবিধা পাওয়ার, অর্থাৎ দরিদ্র হিসেবে বা যে ধরনের এলডিসি কান্ট্রি হিসেবে যে কথাগুলো বা এক্সেমশনগুলো দেয়া হয়, এই এক্সেমশনগুলো আমরা ডেভেলপিং কান্ট্রি অবস্থায় পাবো না। সোজা কথা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি হবার সাথে সাথে আমাদেরকে গ্লোবাল কম্পিটিশনটা মানতে হবে। এখন গ্লোবাল কম্পিটিশনে যে মার্কেট স্ট্র্যাটেজি আছে বা গ্লোবাল কম্পিটিশনে মার্কেটে যাদের উচ্চ অবস্থান আছে, তাদের সাথে ইকুয়াল ফাইট করা বা ইকুয়ালি টিকে থাকার সক্ষমতাটা আমাদের হয়েছে কি না, এই সক্ষমতা যদি হয়ে যায় তার ভিজিবিলিটি দেখা যায়, মানে এটা খুব হয়ে যেত যে ভিজিবিলিটি মানে প্রত্যক্ষ করতাম আমরা বিভিন্ন ক্ষেত্রে। আমরা সেটা কোনোভাবে উপলব্ধি করতে পারছি না। জিডিপি বলেন বা আমাদের যে ধরনের মানব উন্নয়ন সূচক মানদণ্ড বলা হয় সেই সব ক্ষেত্রগুলো বলেন, বা গভর্নমেন্টের যে স্ট্রাকচারাল একটা প্রিপারেশন দরকার, এই ধরনের কোনো একটা সেগমেন্টে আমরা সেই রেখাটা এখনও দেখি না। এখন শুধুমাত্র আমি যেটা বিরক্ত বোধ করি, বা এখানে আইন বিশেষজ্ঞ হিসেবে যারা বিরক্ত বোধ করেন, যে শুধুমাত্র আইন দিয়ে বা মানে চুক্তি স্বাক্ষর করে বা আপনি একটা রিপোর্ট পাঠিয়ে কোনো একটা দেশের অর্থনীতিকে হঠাৎ করে বলে দিতে পারেন না যে সে প্রতিযোগিতা সক্ষম হয়ে গেছে। তারপর প্রতিযোগিতা সক্ষম বাজারে ঢুকে তখন আপনি সবাইকে এটা দেখাচ্ছেন যে, মানে সরকার যদি এটা দেখাতে শুরু করে যে আমরা প্রতিযোগিতা সক্ষম, এখানে কষ্ট হবে, টিকে থাকতে হবে, তখন কিন্তু আমরা সেই বলতে পারবো না যে আমাদেরকে একটু ফিরিয়ে যেতে দেন। আমাদের একটা খুব জ্বলন্ত একটা এক্সাম্পল কিছুদিন আগে গিয়েছে, যে কোভিড বা আমাদের মহামারী গিয়েছে না, বিশ্ব মহামারী যেটা আমরা ফেস করেছি। সো কোভিড প্যান্ডেমিকের সময়ে অনেক দেশই বলেছে যে আমরা কি একটু ফিরে যেতে পারবো। আপনারা এটা শুনে থাকবেন যে ডেভেলপিং কান্ট্রিরা ইউএন বলেন, WTO বলেন, প্রত্যেকটা জায়গায় তারা আবেদন করেছে যে আমাদেরকে কিছুটা সময়ের জন্য এক্সেমশন দেন, কিছুটা ট্রেডের কন্ডিশন থেকে আমাদের মুক্তি দেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে উন্নত দেশরা সবসময় ডমিনেন্ট থাকে বা শক্তিশালী থাকে। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস লাইসেন্সপ্রাপ্ত যে প্রোডাক্টগুলো আছে, তারা না লাইসেন্স পাচ্ছিল, না অনুমতিপত্র পাচ্ছে, না তারা বানাতে পারছে, না জনগণকে সেটা দিতে পারছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এখন এত দূর গিয়েছে যে সেটা লাইফ সায়েন্সের প্রোডাক্ট, যেরকম খাদ্য, মেডিসিন, না ফুড, মেডিসিন, এগ্রিকালচার, এই ইন্ডাস্ট্রিগুলোতে ভাইটালি ইন্টারকানেক্টেড। এটা এমন অবস্থায় তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের এগ্রিকালচার ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য থেকে মেডিসিন শিল্প ব্যবস্থা, এই সেক্টরগুলো এমনভাবে তৈরি করে নিতে হবে যে আমাদের এরকম মহামারী বা প্যান্ডেমিক 2 বছর পর যদি আরেকটা আসে, বা এরপর যদি 10 বছর পরেও আসে বা 20 বছর পরেও আসে, তখন কিন্তু আমাদেরকে নিজেদের সক্ষম হয়ে সেটা ট্যাকেল দিতে হবে। একটা বিষয়ের সাথে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলেন বা ট্রিপস বলেন বা WTO যে শর্তগুলো আছে, শর্তগুলোর ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা সত্যিকার অর্থে মানব জীবনে কি পড়বে, মানব জীবন বলতে আমাদের দেশীয় মানুষের জীবন ব্যবস্থায় কি ইফেক্টটা পড়বে, এই ইফেক্টটা কোনো ভালোভাবে অ্যানালাইসিস করা হয়নি। আমাদের দেশে কোনো বিশেষজ্ঞ নাই, এই বিষয়ে কোনো কোর্টের প্রস্তুতি নাই। এমন একটা মানব বিপর্যয় করে, মানে মানব বিপর্যয় প্রত্যক্ষ করে, মানে প্রত্যক্ষ কি, যা আপনি জানেন না তার উপর আপনি নিজস্ব রিপোর্ট বা সবকিছু তৈরি করে আপনি ইউএনের কাছে, UNCDPর কাছে আপনি আবেদন করে দিয়েছেন যে আপনি উন্নয়নশীল হবার জন্য সক্ষম। উন্নয়নশীল হওয়া মানে কি 3টা মাত্র মানদণ্ড। উন্নয়নশীল হওয়ার যে পেছনে বা ব্যাকগ্রাউন্ডে যে কতগুলো স্ট্রাকচারাল পজিশন থাকে, সেই জিনিসগুলো আমরা নিয়েছি কি নেই নাই, আর জনগণ সেটা সমর্থন করেছে কিনা। আমরা যারা অ্যাডভোকেট, তাদের কথা হচ্ছে যে আপনি যে এইরকম উন্নয়নশীল হবার যে কিছু শর্ত আছে, অর্থনৈতিকভাবে সক্ষমতা, মানব জীবনের যে সক্ষমতা, তার সাথে কানেক্টেড হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। সেই মৌলিক অধিকারের দিকগুলো কিভাবে আপনি ডেভেলপ করবেন, কিভাবে আপনি সুরক্ষা দিবেন, মার্কেট কম্পিটিশনে যাবার পর মৌলিক অধিকারগুলোর
অ্যাডভান্সমেন্ট কিভাবে হবে, কোনো কিছু ব্যবস্থা না করে উন্নয়নশীল হবার সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে এবং আমাদের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সবার কাছে এটা অমূলক। সরকার যদিও এটা করলে আমাদের এখনো সুযোগ আছে সেটা উপেক্ষা করার এবং লজিক্যালি, লিগালি, প্রসিডিউরালি এখনো সুযোগ আছে সেটাকে আমাদের প্রতিহত করে আবেদন করার, যে কি কারণে আমরা এখনো বলতে পারি না যে আমরা প্রস্তুত এবং আমাদের ঠিক কতটা সময় কিভাবে দিলে আমরা উন্নয়নশীল হতে পারবো। আজকের আলোচনার এই মুখ্য আলোচনার যে বিষয়টা আমরা আজকে তুলে ধরতে চাচ্ছি যে মেধাস্বত্ব অধিকারের এবং মধ্যস্বত্ব অধিকারের জন্য সুরক্ষিত যে কোড করা হয়েছে, বাংলাদেশ ইনোভেশন পলিসি, তারপর হচ্ছে অনেক রকমের বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি, তারপর এর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের আইনগুলো, মেধাস্বত্ব অধিকার আইন, এই সমস্ত কাজ হয়ে গেছে। মেধাস্বত্ব অধিকার আইন, বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি সেটা চলমান অবস্থায় আছে। এই যে কার্যক্রমগুলো হচ্ছে, এই কার্যক্রমগুলোর কোনো ইফেক্ট এখনো আমাদের জানা নাই। আমি সত্যিকার অর্থে বলতে, যদি বাংলাদেশের অধিকাংশ মানুষই বা আমাদের হাইকোর্ট বলেন বা আমাদের জাজ কোর্ট বলেন, তারা পর্যন্ত জানে না ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা আইনগুলো কিভাবে করা হচ্ছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা আইনটা কার্যকর করার জন্য কোর্টের সামান্য প্রস্তুতি আছে কিনা, এবং কোর্ট কি এটা প্রস্তুত আছে যে বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে ফেস করবে। এই বিষয়গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সবকিছুই করা হয়, ল করা হয়, পলিসি করা হয়, এবং ল পলিসি কোনো কিছুই থেমে থাকছে না। আজকে যে 5ই অগাস্টের পর যে আমাদের প্রস্তুতি হলো যে আমরা নতুনভাবে ভাববো, নতুনভাবে করব, এই 5ই অগাস্টের পরেও কিন্তু কেউ রিভাইজ করে দেখছে না যে বাংলাদেশের যে আইনগত কার্যক্রম বা পলিসিগত কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সাথে বা আপনার উন্নয়নশীল দেশ হবার শর্তকে এগিয়ে নেওয়ার জন্য করা হয়ে যাচ্ছে বা করতে যাচ্ছে, সেটা কি আদৌ আমাদের জন্য মঙ্গলকর, আমরা সেটার জন্য প্রস্তুত আছি কিনা। এই বিষয়গুলো নিয়ে আমি আরও অনুরোধ করব, যদি আপনারা প্রত্যেকে জায়গা থেকে বলেন যে আমরা এই বিষয়ে প্রস্তুত আছি কিনা। আমি এখানে দুটো পোস্টার দিয়েছি, এপাশে দিয়েছি যে দেশীয় শিল্প সুরক্ষা উন্নয়ন মানে প্রকৃত উন্নয়ন, দেশীয় শিল্প সুরক্ষা মানে হচ্ছে প্রকৃত উন্নয়ন শিল্প, আর এদিকে হচ্ছে দেশীয় গবেষণা ও প্রযুক্তিতে স্বাধীনতা মানে প্রকৃত স্বাধীনতা। আমি দুইটা বিষয়কে একটু ফোকাস করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মেধাস্বত্ব অধিকার, আমরা যদি উন্নয়নশীল দেশ হয়ে যাই, মেধাস্বত্ব অধিকার মার্কেট অনুযায়ী দিতে হবে, অর্থাৎ গ্লোবাল মার্কেটে মেধাস্বত্ব অধিকার যে প্র্যাকটিসটা আছে সেটা আমাদের মেনে নিতে হবে। আমরা এখন ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি সিস্টেমের মধ্যে আছি, অর্থাৎ আমাদের নিজস্ব ন্যাশনাল ল আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা দেওয়া হয় সেটা আমাদের ন্যাশনাল রেজিম অনুযায়ী দেওয়া হয়, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী এখনো দেওয়া হয় না। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী যেটা দেওয়ার সুযোগ আছে, কপিরাইট দেওয়ার সুযোগ আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়ার সুযোগ আছে, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়ার প্রস্তুতি নেয়নি। কেন? কারণ যেদিন উন্নয়নশীল হব সেই দিন থেকে আমাদের দেয়াটা খুবই বাধ্যতামূলক। আমি এখানে ছোট্ট করে বলবো যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার সাথে 3টা মেজর চেঞ্জ হচ্ছে, যে বাংলাদেশ কোনো রকম WTOর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স থেকে কোনো সহযোগিতা পাবে না, অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে বা অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে বা আপনার নলেজ ডেভেলপমেন্টে, পলিসি ডেভেলপমেন্টে আমরা উন্নত বিশ্বের সহযোগিতা পেতে বাধ্য। আমরা 2026 সালের পর এ ধরনের কোনো সুবিধা পাবো না। সেকেন্ড হচ্ছে বাংলাদেশ ট্রিপস এগ্রিমেন্টের অনেক ওয়েভার নিয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে পণ্যের উপর মেধাস্বত্ব অধিকার বা প্রোডাক্ট পেটেন্ট। আমাদের যদি পণ্যের উপর মেধাস্বত্ব অধিকারটা উঠে যায়, আমাদের দেশের বেশিরভাগই হচ্ছে যে জিজ্ঞাসা করেন যে লোকাল ইন্ডাস্ট্রি কিসের উপর চলে, তারা আসলে বিভিন্ন দেশের পণ্যটা এনে নকল করে ওটা বানিয়ে আবার হয় এক্সপোর্ট করে আর দেশে সেটার সুলভে পাওয়া যায়। যদি পণ্যের উপর মেধাস্বত্ব অধিকারটা হয়, অবশ্যই ইম্পোর্ট এক্সপোর্ট এবং যারা প্রডিউসার ইন্ডাস্ট্রি আছে তাদেরকে থেমে যেতে হবে অনেকটা বলতে গেলে পুরোটাই। তার বিশেষ একটা কারণ হচ্ছে যে আমরা প্রোডাক্ট পেটেন্ট বা পণ্য, আমাদের যে নিজস্ব ইনোভেটিভ পণ্য, আমরা এখনো পর্যন্ত রপ্তানি করে কোনো রেভিনিউ বাংলাদেশে আর্ন করি না। বাংলাদেশে যে পণ্য উৎপাদন হয় ওগুলো বিভিন্ন দেশের ফর্মুলা বা বিভিন্ন দেশের
নকল থেকে বা বিভিন্ন দেশের ফর্মুলাটা বা প্রোডাক্ট এনে ওইটা দেখে আরেকটা করে বাল্ক বা একটা নির্দিষ্ট পরিমাণ তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে দেশের অর্থনীতি টিকিয়ে রাখে। এটাকে লোকাল প্রোডাকশন বলার সক্ষমতা হয় না। আমাদের লোকাল প্রোডাকশন তখনই সক্ষম হবে যখন আমাদের কোনো পেটেন্ট বা ইনোভেশন আমরা রপ্তানি করতে পারবো। আমরা এখনো রপ্তানি করে ওই রেভিনিউ অ্যাড করে কোনো জিডিপিতে শো করিনি যে বাংলাদেশ থেকে 10টা প্রোডাক্ট রপ্তানি হয় এবং গ্লোবাল মার্কেটের 5 to 7% আমরা দখল করে ফেলেছি। এরপরে যদি আসি যে এর কিছু ইম্প্যাক্ট আমাদের সিরিয়াস কিছু জায়গায় পড়তে যাচ্ছে, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটা যদি দেই আমাদের বোঝা উচিত যে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এগ্রিকালচার, মেডিসিন, হেলথ ইন্ডাস্ট্রিতে কি ইফেক্টটা পড়বে। আমি শব্দটা বলে দিচ্ছি হেলথ ইন্ডাস্ট্রি। আমরা এখনো হেলথ সার্ভিস শব্দে অভ্যস্ত। আমাদের মৌলিক অধিকার অনুযায়ী রাইট টু লাইফ আছে কিন্তু রাইট টু হেলথ নাই। এই জন্য আমরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিভিন্নভাবে বঞ্চিত হলেও আমরা এটা দাবি করতে পারি না যে আমাদের স্বাস্থ্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। দুদিন পরে হচ্ছে যেই প্রোডাক্ট পেটেন্ট আসবে, এখানে প্রোডাক্ট পেটেন্ট আসার সাথে সাথে বা ওইটার ইম্প্যাক্টের কারণে আমাদের যারা লোকাল প্রডিউসার আছে তারা উৎপাদনে অবশ্যই অসক্ষমতা দেখাবে। কেন এখন যে কম প্রাইসে তারা প্রোডাকশন বা ইন্ডাস্ট্রি চালাচ্ছে তাদের একটা ভ্যালিড এক্সকিউজ হবে র মেটেরিয়ালসের দাম বেড়ে গিয়েছে, ইম্পোর্টে ঝামেলা বেশি, লিটিগেশন ফেস করতে হয়, হয়রানির মধ্য দিয়ে তার প্রোডাকশন কমে যাবে। তারা যদি এও ভাবে, যেটা আমি একটু একটু ফিল করছি, তারা যদি মনে করে যে বাংলাদেশে প্রোডাকশন কস্ট হাই, তাহলে তারা এখান থেকে শিফট করে যাবে। এখান থেকে বলতে বাংলাদেশ মার্কেট ছেড়ে গিয়ে কম দামের মার্কেটের দিকে যাবে। এই ভোগান্তিটা কার উপর দিয়ে যাবে? আমাদের দেশের মানুষের উপর দিয়ে যাবে। মার্কেট অটোমেটিক্যালি কমে যাবে, যে প্রোডাকশনটা হবে, যে পরিমাণটা হবে সেটার পরিমাণটা কমে যাবে এবং এটার দাম বাড়তে বাধ্য। এরকম না যে আমি জোর করে গিয়ে হঠাৎ করে ফ্যাক্টরি দিয়ে মেডিসিন বানাতে পারবো। এবং এইটা নিয়ে বেশ অ্যাসেসমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড আছে যে বাংলাদেশ 18 কোটির একটা দেশ, এটা সাউথ আফ্রিকা বলেন বা এশিয়া 6টা যে দেশ আছে এই দেশগুলো থেকেও বেশি। তো এই এতগুলো দেশ, এত জনসংখ্যা নিয়ে এই দেশে মানুষ কিভাবে সহ্য করবে যে উন্নয়নশীল মার্কেটের ইফেক্ট তারা মেধাসত্ত্বের কারণে মেডিসিন বা স্বাস্থ্য উন্নয়নের যেসব প্রোডাক্ট আছে সেখানে তারা সুবিধা পাবে না। তো আমাদেরকে এই ধরনের কোনো প্রস্তুতি নেওয়া হয়নি যে আমাদের দেশে যে পরবর্তী যে মহামারী আসবে, ধরেন আমরা যে কোভিডের ভ্যাকসিন হয়েছে ওই সময় আমরা রেমডেসিভিরের কথা শুনেছি। রেমডেসিভির ইনস্ট্যান্ট প্রোডাক্ট পেটেন্ট আকারে মার্কেটে আসছে এবং বাংলাদেশ এলডিসি মার্কেট ছিল বলে তাদের সুযোগ ছিল যে আমরা প্রোডাক্ট পেটেন্টটাকে অফ করে সেই রেমডেসিভিরটা উৎপাদন করব। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এলডিসি থেকে, ধরেন আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা এই সুযোগটা পাবো যে আমাদের তখন ওই ফ্যাক্টরি ক্যাপাসিটি থাকবে যে নতুন একটা পেটেন্ট এখানে বানাতে পারবো? এই অ্যাসেসমেন্টটা বাংলাদেশে করা হয়নি যে বাংলাদেশে 5 বছর পর আরেকটা মহামারী আসলে বা 3 বছর পর আরেকটা মহামারী আসলে তখন যে নতুন প্রোডাক্ট পেটেন্ট থাকবে সেটা প্রস্তুতি সক্ষমতা বা সেটা এনে লাইসেন্স এনে বাংলাদেশে প্রস্তুতি সক্ষমতা, বাংলাদেশে কয়টা লোকাল প্রোডাকশন ইন্ডাস্ট্রি বা স্বয়ং সরকারের আছে। তো সরকার কিভাবে তার স্বাস্থ্যসেবা বা মৌলিক অধিকার যেটা রাইট টু লাইফ এটাকে অ্যাডভান্স করবে বা প্রোটেক্ট করবে বা প্রমোট করবে? এটা নিশ্চয়তা হচ্ছে যে এখান থেকে ডেরোগেট হয়ে যাচ্ছে। রাইট টু লাইফ প্রতিনিয়ত ডেরোগেটেড হচ্ছে আর উন্নয়নশীল হবার পর সেটা আরও ডেরোগেশনে যাবে। এবং একটা রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের দরিদ্রতা 0% থেকে 3%, এটা খুব নগণ্য দেখা গেল। ইনসুলিন রিলেটেড ফ্যামিলি যারা আছে তাদের এখানে এটার ইফেক্ট 20% থেকে 300% পর্যন্ত যেতে পারে। এবং এখনই মেডিসিনের প্রাইস 300% বেশি বা এর চেয়ে বেশি বাড়ার চিন্তা হচ্ছে। এটা একটা বড় কারণ বাংলাদেশে অন্যান্য উন্নয়নশীল দেশের থেকেও একটা ব্যুরোক্রেটিক ইস্যু আছে, অর্থাৎ মনোপলিস্টিক কালচার আছে ইন ট্রেড ইন এভরিথিং। এখানে এগ্রিকালচার এগ্রোকেমিক্যাল সেক্টরে যিনি আছেন উনি আরও ভালো বলতে পারবেন মেডিসিন ইন্ডাস্ট্রি ছাড়া এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কী ধরনের মনোপলিস্টিক কালচার এখনই আছে। মনোপলিস্টিক কালচার মানে এটা ডমিনেন্ট করা। আপনি অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বা বাইপাস দিয়ে আপনি যদি বলেন যে আপনি লাইসেন্স দেবেন না, প্রোডাকশন হবে না, তাহলে হচ্ছে আমাদের প্রোডাকশন আরও কমে যাবে এবং এগ্রিকালচার সেক্টরে সেটার ইফেক্ট করবে। তারপর যদি আসি এগ্রিকালচার সেক্টরে, বাংলাদেশে দুই রকমের সিডস এবং প্ল্যান্ট ভ্যারাইটি আছে। 2 রকমের সিডস প্ল্যান্ট ভ্যারাইটি হচ্ছে, একটা সিডস প্ল্যান্ট ভ্যারাইটি এটা আমাদের আদিম সিডস প্ল্যান্ট ভ্যারাইটি বা লোকাল সিডস প্ল্যান্ট ভ্যারাইটি না, এটার কোনো রিজার্ভয়ার আছে।
ওই সিডস প্ল্যান্ট ভ্যারাইটিগুলো 2 দিন পরে ক্লাইমেট যে চেঞ্জ হয়েছে, ক্লাইমেট চেঞ্জের কারণে ইম্প্যাক্ট ওয়াইজ আমাদের ফার্টিলিটির সাথে বা আমাদের মাটির যে প্রবলেম হচ্ছে বা জলবায়ুর যে প্রবলেম হচ্ছে, তখন ওই আদিম সিডস ভ্যারাইটিগুলো ব্যবহার করা যাবে কিনা বা ওই সিডস ভ্যারাইটিগুলোর মালিকানা আমাদের আছে কিনা, মানে আমরা এটা লাইসেন্স ছাড়া ব্যবহার করতে পারবো কিনা, তার কোনো রকমের সিস্টেম বা ল বা সেফগার্ড বা রিজার্ভয়ার কোনো কিছুই করা হয়নি। এরপর দ্বিতীয় যদি আসি যে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর, অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরকেও এখন ওয়ার্ল্ড হচ্ছে সাস্টেইনেবল ইনোভেশনটাকে ইউজ করার চেষ্টা করছে। আমরা আমাদের অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর বা এই যে নতুন যেটা ডেভেলপড সিডস, এই সিডসটাও কিভাবে আমরা অ্যাক্সেস পাবো বা কম টাকায় লাইসেন্স পেয়ে কৃষক সেটা অ্যাভেল করতে পারবে, তার জন্য কোনো প্রকিউরমেন্ট গভর্নমেন্ট নেয়নি। ডেভেলপিং হবার পর আমাদেরকে পুরোটাই লাইসেন্স বেসড হতে হবে। এবং আপনারা যদি ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রির অবস্থা দেখেন, তাদের এখানে খুব স্পষ্ট যেটা দেখা গিয়েছে, কোভিডে হাহাকার করে চিৎকার করেছে যে আমাদের সক্ষমতা আছে, দেশের মানুষ মরে যাচ্ছে, আমাদেরকে লাইসেন্স দেন। ওনারা ইমেইল পর্যন্ত খুলে দেখে না, ওনারা বলতে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি রেমডিসিভিরের যারা প্রোডাক্ট পেটেন্ট ছিল তারা ইমেইল পর্যন্ত খুলে দেখে নাই যে ডেভেলপিং কান্ট্রি থেকে রিকোয়েস্ট আসছে লাইসেন্সের। তাহলে আমাদের মতো দেশের যখন একটা লাইসেন্সের রিকোয়েস্ট করা হবে যে আমার অ্যাগ্রো প্রোডাক্ট বানানো দরকার, ফার্মা প্রোডাক্ট বানানো দরকার বা অন্যান্য নেসেসারি ক্লাইমেট টেকনোলজি বানানো দরকার, আমাদের কতটুকু সুযোগ আছে যে তারা আমাদের ইমেইল ওপেন করে অ্যাজ এ কর্পোরেশন তারা লাইসেন্সটা কম দামে দেবে? এই ধরনের কোনো প্রস্তুতি নেয়নি। তারপর আরও একটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশকে WTOর বিশেষ কিছু ট্যারিফ এবং ওয়েভার থেকে বের করে দেওয়া হবে। সো যে কোনো ট্রেড অ্যান্ড ট্রানজ্যাকশন যদি করতে হয় তাদেরকে সেই অ্যাডিশনাল ট্যারিফটা অ্যাড করে যেতে হবে। আর ফ্লেক্সিবিলিটিসের মাঝখানে যে একটা সোর্স অফ অরিজিন বলেন বা আমাদের হচ্ছে ইম্পোর্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে যে আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি অন্যান্য দেশে, এই সুবিধাগুলো থেকে সরাসরি আমরা বঞ্চিত হব। এই বিশেষ কিছু কারণ যে WTO অনুযায়ী বা WTOর যে গ্র্যাজুয়েশন প্রসেস, তার জন্য যে সক্ষমতা, তার জন্য আমরা কিছু সময় পাই। সময় এই জন্য পাই না যে আমরা শুধু সময় কাটাবো, সময়টাকে ইফেক্টিভলি ইউজ করতে হয়। এটার শর্ত দুটো আছে যে ডেভেলপড কান্ট্রি ওই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাসিস্ট্যান্স তারা করবে। এখন যদি আমাদেরকে বলা হয় যে তোমাদেরকে বারবার গ্র্যাজুয়েশনের টাইম দেওয়া হচ্ছে, কেন তোমরা বেরোতে পারো না, আমরা এটা আর্গু করে যাচ্ছি। আপনি গ্র্যাজুয়েশনের টাইম ডিলে করে গিয়েছেন, কিন্তু আমাদের কি এফেক্টিভ সাপোর্টটা দেওয়া হয়েছে যে আমরা বের হয়ে আসলে আমরা সার্ভাইভ করতে পারবো? এই কোনো কিছুই তো করা হয়নি। উল্টো বাংলাদেশে যেটা হচ্ছে খুবই দুঃখজনক, আমি এক সময় 2020 সালে খুব খুশি হয়েছে যে একটা প্যান্ডেমিক হয়েছে, গ্র্যাজুয়েশনের টাইমটা এখন ইফেক্টিভলি পেছানো যাবে, সারা বিশ্বকে নাড়া দেওয়া হবে যে লোকাল টেকনোলজি, লোকাল প্রোডাকশন না থাকলে কত বড় শাস্তি হয়। এবং আমাদের জন্য একটা স্ট্রং গ্রাউন্ড হবে WTOতে বলার জন্য যে আমাদেরও লোকাল ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, লোকাল অ্যাভেইলেবিলিটি, লোকাল প্রোডাকশন, লোকাল সাপ্লাই আমাদের নিজস্ব সক্ষমতা হয়নি। যেই দিন আমাদের লোকাল সাপ্লাই, লোকাল প্রোডাকশন, লোকাল ইনোভেশন, লোকাল ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ হবে, সেই দিন আমরা সক্ষম। 2020 সালে এই আর্গুমেন্ট করার সুযোগ আমাদের স্পষ্টই ছিল। 2020 সালে পৃথিবীর সব দেশ, এমনকি ইউরোপের দেশ যেগুলোও বলেছে যে এরকম করে অন্য দেশের টেকনোলজি, অন্য দেশের প্রোডাক্টের উপর নির্ভর করা, লাইসেন্স পাওয়ার উপর জীবন নিয়ে টেকা যায় না। তারা পর্যন্ত টেকনোলজি, ইনোভেশন, প্রোডাকশনের সক্ষমতা অর্জন করার ক্রাইটেরিয়া WTOকে, UN-কে বলেছে। এবং তারা আইন, ডেভেলপড কান্ট্রি হবার পর, ডেভেলপিং হবার পর সব দেশ তাদের আইনকে চেঞ্জ করেছে যে আমাদের এভাবে কিভাবে করলে, আইনকে কিভাবে, পলিসিকে কিভাবে সাজালে আমাদের অন্তত লাইসেন্স উপর নির্ভর করতে হবে না। উল্টো আমাদের দেশে 2021 সালে ঠিকই গ্র্যাজুয়েশন পিছালো, কিন্তু তারা 2026 সালে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা কমপ্লিটলি ভুল। মানে তারা, আমি শুনেছি যে ফাস্ট ট্র্যাকে ডেভেলপড কান্ট্রি হওয়ার জন্য বাংলাদেশ আবেদন করেছে। কি গ্রাউন্ডে, কিভাবে? তো এই যে ইনফরমেশনগুলো হচ্ছে UN এবং WTOকে শেয়ার করা হয়েছে, এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ ফ্রিভিউলাস এবং এটা খুবই হার্মফুল আমাদের দেশের জন্য। আর আমাদের দেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে সচেতনতা খুবই কম। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এবং এটার যে ডাইনামিক অ্যাপ্লিকেশন আছে, পার্টিকুলারলি আমাদের সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্টে, সায়েন্স টেকনোলজি সক্ষমতা অর্জনে, এই বিষয়টা আমাদের উপলব্ধি করার সময় হয়েছে। তো সময় মাত্র হয়েছে যে আমরা এটা বুঝতে পারছি যে কোন সেক্টরে কোথায় কি করতে হবে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, আমাদের আইন বিভাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত কোনো প্রজেক্ট নেওয়া হয়নি। কালকে আমাকে
আমাদের এখানে লোকাল কালচারের একজন প্রতিনিধি আছেন, উনি বলছেন যে আমাদের দেশে ইচ্ছে মতো হচ্ছে রিসার্চ করানো হয়, রিসার্চ করে দেশেও পাঠানো হয়, কিন্তু একটা রিসার্চারকে, একটা টেকনোলজি ভেঞ্চারকে, একটা কালচারের সাথে রিলেটেড সিঙ্গারকে বা কাউকে সেখানে হয় না যে পেটেন্টটা কিভাবে ড্রাফট করতে হয়, পেটেন্টটা নিয়ে কিভাবে কমার্শিয়ালাইজ করতে হয়। এতটা বছর গিয়েছে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিরা মোটেও ওনারশিপ পায় না। আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশ থেকে টেকনোলজি স্কিল নিয়ে তারা দেশের বাইরে চলে যাচ্ছে, রিসার্চের স্কিল নিয়ে তারা দেশের বাইরে চলে যাচ্ছে, বলছে যে দেশে কাঠামো নাই। এটা যেরকম খুব বাস্তবতা যে আমাদের দেশে কাঠামো নাই, আমরা লোকাল ইনোভেশন বা প্রোডাকশনকে ধরে রাখতে পারি না বা ইনভেস্টমেন্ট করতে পারি না, তেমনি আরেকটা বাস্তবতা হচ্ছে যে আমাদের এই ব্রেইন ড্রেনটা স্কিল হিউম্যান রিসোর্স নামে জাস্ট হচ্ছে দক্ষ কাজের লোক নামে ডেভেলপড কান্ট্রি নিয়ে যাচ্ছে অ্যান্ড উইদাউট রেকগনিশন। আমি এটাই খুব অবাক হয়ে যাই যে জার্মানি থেকে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে যখন তারা রিসার্চ নেয় বা যখন তারা ইনোভেশন নেয়, তখন তারা ইনোভেশনের রেকগনিশন দিয়ে নেয়। জার্মান বা ইউরোপকে তারা প্রকাশ্যে স্বীকার করে যে তারা ইনোভেশন সাপ্লাই করে, কিন্তু বাংলাদেশ দেখে যখন রিসার্চ এবং টেকনোলজি যায় তখন তাদেরকে বলা হয় যে স্কিল হিউম্যান রিসোর্স সাপ্লাই করা হচ্ছে। আর এদিক দিয়ে আমাদের যে অবস্থা হচ্ছে, যেহেতু আমাদের অবকাঠামো নাই, অবকাঠামো বলতে অনেক রকমের সহযোগিতা দরকার, ইউনিভার্সিটিতে সহযোগিতা দরকার, যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের, যারা ছোট ছোট ফান্ড করছে তাদেরকে কোনোভাবে ইনস্টিগেট করা হয়নি যে তাদের যে ইনোভেশনগুলো আছে, আমাদের যে পুরনো ইনোভেশনগুলো আছে সেটাকে কিভাবে প্রিজার্ভ করা যায়, নতুন যে টেকনোলজি আছে, নতুন যে সায়েন্স এক্সপ্লোরেশন আছে বা নতুন যে আমাদের এন্টারপ্রেনারশিপ আছে, সেখান থেকে বের হয়ে আসার রেজাল্টটা কিভাবে কমার্শিয়ালাইজ করে টিকে থাকতে হয়। আমাদেরকে শিখিয়েছে শুধু ইম্পোর্ট করতে হয়, প্রোডাক্ট করতে হয়, কপি করতে হয়, আর এখন ব্লেম দিয়ে যাচ্ছে যে কপি 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 বন্ধ করতে হবে। সো দিস থিংস ইন বিফোর আস থ্রু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বাংলাদেশে তীব্রভাবে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কার জন্য দেওয়া হয়েছে, ফলাফলটা কার উপর যাবে, এটা আমাদের এখন ধরতে হবে, ধরে বুঝতে হবে যে আমরা ওই মার্কেটের তীব্রতা সহ্য করতে প্রস্তুত কিনা। এবং আপনারা তখন বুঝতে পারবেন যে আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস স্ট্যান্ডার্ড গ্লোবাল মার্কেটের জন্য সেট করা হয়েছে, সেই বেনিফিটটা কি আদৌ আমরা পাবো না, যারা বাইরে থেকে আসছে বা ইন্টারন্যাশনাল মার্কেট করতে বাংলাদেশে ঢুকতে যাচ্ছে 26 সালে, তাদের জন্য করা হবে। এবং ওই ফলশ্রুতিতে বাংলাদেশের জীবনমান কতটা সাফার করবে না। তো আমাদের এই বিষয়ে আলোচনার জন্য আমি আপনাদের সবার কাছেই চাইবো যে আপনারা আপনাদের নিজস্ব জায়গা থেকে শেয়ার করতে পারবেন যে কার লোকাল ইন্ডাস্ট্রির অবস্থা বা কার টেকনোলজি অবস্থা কেমন আছে। ধন্যবাদ।